আসসালামু আলাইকুম। আমার ২০২৬ সালের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় ১ নিয়ে চলে এসেছি। তো দেখো অধ্যায় ১-এ কি আছে? জীবের বৃদ্ধি ও প্রজনন। ২০২৫ সালের পাঠ্যপুস্তকের সাথে ২০২৬ সালের চতুর্থ শ্রেণীর পাঠ্যপুস্তকের বেশ পরিবর্তন আছে। তো তোমরা চেষ্টা করবে ২০২৬ সালের ভিডিও যেগুলো করছি সেগুলো দেখে একটু একটু করে পড়ার জন্য। তো চলো আমরা আজকে অধ্যায় ১টা ভালো মতো পড়ে নেই, বুঝে নেই এবং একসাথে অনুশীলনী সমাধান করে নেই। আচ্ছা, জীবের বৃদ্ধি ও প্রজনন। উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকা এবং ভালোভাবে বৃদ্ধির জন্য পরিবেশের বিভিন্ন উপাদান প্রয়োজন। এই অধ্যায়ে আমরা উদ্ভিদ জন্মানো, বেঁচে থাকা এবং বৃদ্ধির জন্য যা প্রয়োজন সে সম্পর্কে জানব। আচ্ছা, প্রথমে কি বলেছে? ১ নম্বরে বীজের অঙ্কুরোদ্গম। তাহলে বীজের অঙ্কুরোদ্গম জিনিসটা কি? বীজ থেকে নতুন চারাগাছ জন্মানোর প্রক্রিয়াই হলো অঙ্কুরোদ্গম। উদ্ভিদের প্রজননের গুরুত্বপূর্ণ ধাপ হলো অঙ্কুরোদ্গম। তার মানে কি অঙ্কুরোদ্গম ছাড়া কিন্তু নতুন চারাগাছ জন্মানো সম্ভব না। আচ্ছা, দুটো বাচ্চা কি বলছে? উদ্ভিদ জন্মানো ও বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন? এসো আমরা বীজ থেকে নতুন চারাগাছ জন্মানো প্রক্রিয়া দেখি। ছেলেটা বলছে বীজ থেকে কিভাবে চারাগাছ জন্মায়? মেয়েটা বলল চারাগাছ জন্মানোর জন্য কি কি প্রয়োজন হয়। তাহলে এটা আমাদেরকে এখন জানতে হবে। ছবিটা ভালো করে দেখো, মার্কিং করা আছে ১, ২ এবং ৩। তাহলে আমি কি দেখতে পাচ্ছি? একটা গ্লাসের মতো আছে, কাচের জারের মতো আছে, যেখানে কিছু অংশ ২/৩ মতো পানি দেয়া আছে। একটা লাঠির মাঝে ছোলার বীজ রাখা আছে ৩টা লেভেলে। একটা হলো পানিতে সম্পূর্ণ ঢুকে গিয়েছে, আরেকটা হলো পানিতে আধা ডোবা আছে এবং আরেকটা একদম পানি ছাড়া আছে। তাহলে আমাকে এখন এখান থেকে বের করতে হবে যে এই যে ছোলার বীজটা দেওয়া হলো, এখানে কি হলো এবং কেন হলো বীজ নাম্বার ১, ২, ৩-এ। তো চলো আমরা নোট থেকে দেখাই। বীজ নাম্বার ১-এ কি ছিল? যে তোমার আবার ছবিটা দেখে নেই। ১ নাম্বার বীজটা কিন্তু একদম উপরে ছিল, যেখানে পানির কোনো রকম টাচ লাগেনি। তাহলে সেটাতে অঙ্কুরোদ্গম হয়নি। কেন এরকম হলো? কারণ তাপ, আলো ও বাতাস পেলেও পানি না পাওয়ায় অঙ্কুরোদ্গম হয়নি। বীজ নাম্বার ২ আমরা দেখেছি যে ভালো মতোই অঙ্কুরোদ্গম হয়েছে। অঙ্কুরোদ্গম হয়েছে কিভাবে বুঝবো? এই যে ছোট করে একটু গাছের পাতা এসেছে, তার মানে জীবনের যে এই যে এখানে যে জীবিত আছে এটার একটা সাইন আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে ভালো মতো অঙ্কুরোদ্গম হলো। কেন হয়েছে? কারণ এখানে তাপ, আলো, বাতাস ও পানি সব উপাদান পাওয়ায় অঙ্কুরোদ্গম হয়েছে। বীজ নাম্বার ৩ও আমরা দেখলাম ভালোভাবে অঙ্কুরোদ্গম হয়নি। কেন হয়নি? কারণ ওখানে তো শুধু পানি পেয়েছে, তাপ, আলো ও বাতাস না পাওয়ায় অঙ্কুরোদ্গম হয়নি। আশা করি আমরা এই ছবিটা ভালো মতোই বুঝতে পেরেছি। তাহলে এখন সারসংক্ষেপ পড়ে নেই। পর্যবেক্ষণে দেখা গেল প্রথম বীজটি তাপ, আলো ও বাতাস পেয়েছে, কিন্তু পানির অভাবে অঙ্কুরিত হয়নি। দ্বিতীয় বীজটি তাপ, আলো, বাতাস ও পানি পেয়ে ভালোভাবে অঙ্কুরিত হয়েছে। তৃতীয় বীজটি শুধু পানি পেয়েছে, প্রয়োজনীয় তাপ, আলো ও বাতাস না পাওয়ায় ভালোভাবে অঙ্কুরিত হয়নি। বীজ থেকে নতুন উদ্ভিদ জন্মানো অর্থাৎ অঙ্কুরোদ্গমের জন্য পরিবেশের তাপ, আলো, বাতাস ও পানি প্রয়োজন। এই উপাদানগুলোর যে কোনো একটির অনুপস্থিতিতে যথাযথভাবে অঙ্কুরোদ্গম হয় না। তাহলে আমাদের এখানে মোদ্দা কথা কি? মেইনলি আমাদের গাছের বা চারা গাছের অঙ্কুরোদ্গমের জন্য কি কি লাগছে? তাপ, আলো, বাতাস এবং পানি। এর কোনো একটাও যদি ঠিক মতো না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু অঙ্কুরোদ্গম ভালোভাবে হচ্ছে না। এবার আমরা ২ নম্বরে পড়ব উদ্ভিদের বৃদ্ধি। আমরা অঙ্কুরোদ্গম পড়ে ফেললাম, এবার আমরা বৃদ্ধিটা জানবো। উদ্ভিদের বেঁচে থাকা ও বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি ও শক্তি খাদ্য থেকে আসে। কোথা থেকে আসে? খাদ্য থেকে আসে। খাদ্য গ্রহণ করে উদ্ভিদ ধীরে ধীরে ছোট থেকে বড় হয়। উদ্ভিদ নিজের খাদ্য তৈরি করার জন্য প্রয়োজনীয় উপাদান পরিবেশ থেকে সংগ্রহ করে। আচ্ছা, এখন আমাদেরকে জানতে হবে যে এই যে উদ্ভিদের বৃদ্ধি, এই বৃদ্ধির জন্য আসলে কি কি প্রয়োজন? তাহলে এগুলো আমরা খুঁজে বের করি। দেখো কি করতে হবে? চারা গাছ সহ 3টা টব তৈরি করি। নিচে দেখানো চিত্রের মতো করে টব 3টি সাজাই।
টব 1 এবং 2 সূর্যের আলোতে রাখি, টব 3 কাঠের বা মোটা কাগজের তৈরি বাক্সের সাহায্যে ঢেকে দেই। টব 1 ব্যতীত টব 2 এবং 3-এ প্রতিদিন পানি দেই। তার মানে দেখো 1 আর 2 কে রোদে রেখেছে, মানে সূর্যের আলো পর্যাপ্ত সেখানে পাচ্ছে। 3কে একটা বাক্স দিয়ে ঢেকে দিয়েছে। আবার 1-এ কি করছে? 1 ছাড়া 2 এবং 3-এ প্রতিনিয়ত পানি দিচ্ছে। তাহলে এখানে 1-এ হলো পানির অভাব আছে, 3-এ হলো আলোর অভাব আছে, তাই তো? আচ্ছা, এখন আমাদেরকে কয়েক সপ্তাহ পরে 3টা টবের যে চারা গাছের বৃদ্ধি এটা তুলনা করতে হবে। তো তুলনা করার জন্য দেখো এই যে এই যে টব নাম্বার 1-এ কি সূর্যের আলো ও বায়ু আছে। তাহলে এখানে আমি কি এখানে পর্যবেক্ষণ থেকে আমি কি তথ্য পাচ্ছি? পানি না পাওয়ায় উদ্ভিদের বৃদ্ধি হয়নি। টব 2-তে কি সূর্যের আলো, বায়ু ও পানি আছে, সেজন্য কি হচ্ছে? উদ্ভিদটা ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে। আর টব 3-এর কি অবস্থা? পানি আছে, আলো ও বায়ু নেই, সেজন্য উদ্ভিদের যথাযথ বৃদ্ধি হয়নি। আচ্ছা, কাজ শেষে যা পেলাম উপরের ছকে লিখি, সেটা আমরা লিখে ফেলেছি অলরেডি। কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি, সেটা তোমরা করবে এবং আলোচনা শেষে নিচের প্রশ্নটির উত্তর লিখি। তাহলে উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি উপাদান প্রয়োজন? উদ্ভিদের বৃদ্ধির জন্য সূর্যের আলো, বায়ু এবং পানি অপরিহার্য। তার মানে আমাদের 3টা জিনিস প্রয়োজন, সূর্যের আলো, বায়ু এবং পানি। আচ্ছা, এরপরে এখন আমরা পরে যাব। দেখো পরে কি বলেছে। এই যে আমরা এখন সারসংক্ষেপটা জেনে নিব। পরীক্ষণ ও পর্যবেক্ষণ থেকে আমরা জানলাম প্রথম টবের উদ্ভিদ সূর্যের আলো ও বায়ু পেয়েছে, কিন্তু কি পায়নি? পানি পায়নি, তাই বৃদ্ধি হয়নি। আর দ্বিতীয় টবে কি হয়েছে? সে সব কিছু ভালোভাবে পেয়েছে, তার মানে কি সূর্যের আলো পেয়েছে, বায়ু পেয়েছে, পানি পেয়েছে, সেজন্য ভালোভাবে বৃদ্ধি হয়েছে। আর তৃতীয় টবের উদ্ভিদ পানি পেয়েছে কিন্তু সূর্যের আলো ও বায়ু না পাওয়ায় যথাযথ বৃদ্ধি পায়নি। অর্থাৎ সূর্যের আলো, বায়ু ও পানি না পেলে উদ্ভিদের যথাযথ বৃদ্ধি হয় না। আচ্ছা, উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি তাহলে প্রয়োজন? সূর্যের আলো, বায়ু এবং পানি। খাদ্য তৈরির সময় উদ্ভিদ কি করে? দেখো এটা খুবই ইম্পর্টেন্ট। যখন সে খাবার তৈরি করছে তখন সে বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড ও পরিবেশ থেকে প্রয়োজনীয় পুষ্টি ও শক্তি পেয়ে থাকে। আবার উদ্ভিদ যখন শ্বাসকার্য করছে তখন শ্বাসকার্যের জন্য বায়ু থেকে কি নিচ্ছে? অক্সিজেন নিচ্ছে। তাহলে দেখো আমরা কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন দুইটাই কিন্তু গ্রহণ করছে। খাদ্যর সময় কার্বন ডাই অক্সাইড আর শ্বাসকার্যের সময় অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। বৃদ্ধির সাথে সাথে এক পর্যায়ে গাছে ফুল ফোটে ও ফল ধরে। আচ্ছা, এখন আমরা 3 নম্বরে পড়ব সপুষ্পক উদ্ভিদের ফুল, ফল ও বীজ। আমরা তৃতীয় শ্রেণীতে জেনেছি কিছু উদ্ভিদের ফুল ও ফল হয় না, এরা অপুষ্পক উদ্ভিদ। আবার কিছু উদ্ভিদের ফুল ও ফল হয়, এদেরকে কি বলে? সপুষ্পক উদ্ভিদ বলা হয়। সপুষ্পক উদ্ভিদের ফুল হতে কি হয়? ফল ও বীজ হয়। এখন আমরা কি করব? ফুল আর ফুলের অংশগুলো জানবো। তাহলে ফুল জিনিসটা কি? তোমাদের প্রশ্ন আসতে পারে। ফুল এক ধরনের ড্যাশ, এটা হলো কি? রূপান্তরিত পাতা। আচ্ছা, তাহলে ফুল হলো কি? ফুল হলো এক ধরনের রূপান্তরিত পাতা। আমাদের বাড়ি ও বিদ্যালয়ের আশেপাশে বিভিন্ন ধরনের ফুল ফোটে। এগুলো বিভিন্ন বর্ণের হয়ে থাকে, যেমন লাল, সাদা, হলুদ, বেগুনি, তাছাড়াও গোলাপি, নীল, সব রকমেরই কিন্তু ফুল দেখা যায়। কোনো কোনো ফুলে সুগন্ধ থাকে। চলো আমরা ফুলের কি কি অংশ তা পর্যবেক্ষণ করি। আচ্ছা, তো এই যে বক্সটা আছে, এখন আমরা বক্সটা করব। ফুলের বিভিন্ন অংশের কাজ সম্পর্কে আমরা জেনে লিখব। তো কি আছে দেখো। ডিম্বক ধারণ করে কোথায়? আচ্ছা সরি, প্রথমটা বলা হয়নি। ফুলের অন্যান্য অংশকে রক্ষা করে কে? বৃতি। ডিম্বক ধারণ করে কোথায়? গর্ভাশয়। ফুলকে সুন্দর দেখায় দল বা পাপড়ি। পরাগরেণু উৎপন্ন করে পুংকেশর। আচ্ছা, এবার সারসংক্ষেপ জানবো। ফুলের বিভিন্ন অংশ আছে, প্রত্যেকটি অংশের নির্দিষ্ট কিছু কাজ আছে। আচ্ছা, গেল। এই যে দেখো ফুলের ছবি।
আচ্ছা, এই কাজটা তোমাদের প্রশ্নতেও আছে। প্রশ্নতেই আমার মনে হয় প্রশ্ন পর্বে গিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে বলি, কারণ মোটামুটি বলতে গেলে একই জিনিস, সেখানে ছবি সহ আমি আরেকটু সুন্দর করে তোমাদেরকে বোঝাতে পারবো। আচ্ছা, তাহলে এখন আমরা জানবো ফলের অংশ। ফল ও বীজ। স্ত্রী কেশরের গর্ভাশয়ের ভেতরে থাকে কে? ডিম্বক। ডিম্বক হলো স্ত্রী কোষ। পরাগরেণুর পুরুষ কোষ গর্ভাশয়ের ডিম্বকের সাথে মিলিত হয়। এই প্রক্রিয়াকে বলে নিষেক। নিষেকের পর গর্ভাশয়টি ফলে এবং ডিম্বকটি বীজে পরিণত হয়। এখন ফলের কয়টা অংশ আছে? ফলের দুটো অংশ আছে, পেরিকার্প এবং বীজ। ছবিতে দেখো, এই যে বীজ হলো এই অংশটা, আর বীজ ছাড়া যে অংশটা সেটা পুরোটাই হলো পেরিকার্প। পেরিকার্পকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো বহির্ত্বক, যেটা হলো আমরা ফলের চামড়া দেখি। একটা মধ্যত্বক, যেমন তুমি আম দিয়েই চিন্তা করো, বহির্ত্বকটা হলো চামড়াটা, আম যেটা সেটা হলো মানে আমের অংশ যেটা আমরা খাচ্ছি সেটা হলো মধ্যত্বক, এবং বীজের উপরে যেটা থাকছে ওদিকে সেটা হলো অন্তত্বক, আর ভেতরে থাকছে বীজ। তাহলে ফলের দুটো অংশ, একটা হলো পেরিকার্প এবং বীজ। পেরিকার্পের তিনটা স্তর রয়েছে, বহির্ত্বক, মধ্যত্বক এবং অন্তত্বক। বহির্ত্বক হলো ফলের খোসা, এটি ফলের ভেতরের অংশসমূহকে রক্ষা করে। মধ্যত্বক সাধারণত রসালো, এটা আমরা খাই, এতে ভিটামিন ও খনিজ লবণ থাকবে। আর অন্তত্বক দিয়ে বীজ ঢাকা থাকে, বীজের উপরে পাতলা আবরণী অন্তত্বক, যেটা আমি একটু আগে ছবি দেখে তোমাদেরকে বললাম। এখন আমরা কি জানবো? সব ফলেরই কি বীজ থাকে? না, সব ফলের তো কখনোই বীজ থাকে না। তাহলে আমরা এই বক্সটা করে ফেলি, ফলের নাম বলবো, বীজ আছে কি নাই বলবো, এবং বীজের সংখ্যা বলবো। দেখো, আম বীজ আছে, সংখ্যা 1টি। জাম বীজ আছে, সংখ্যা 1টি। পেঁপে বীজ আছে, সংখ্যা অনেকগুলো। তরমুজ আছে অনেকগুলো। কলা নেই। আবার যদি তুমি বিচি কলা যেটা সেটা বলো, তাহলে তো কলা দিয়ে বীজের সংখ্যা অনেক বলতে হবে, কিন্তু সাধারণত তোমার ওটা ছাড়া অন্য কোনো কলায় কিন্তু বিচি থাকে না। কাঁঠাল, কাঁঠালে আছে এবং অনেকগুলো। আচ্ছা, বেশিরভাগ ফলে বীজ থাকে, কোনো ফলে একটি মাত্র বীজ থাকে, আবার কোনো ফলে অনেক বীজ থাকে। সপুষ্পক উদ্ভিদের জীবন চক্র। আচ্ছা, সপুষ্পক উদ্ভিদ কোনগুলো? যেগুলোর ফুল আছে। তাহলে পরাগায়ন ও নিষেকের পর নিষিক্ত ডিম্বক থেকে বীজ হয় এবং পুরো গর্ভাশয়টি ফলে পরিণত হয়। বীজ থেকে অনুকূল পরিবেশে নতুন চারা গাছ জন্মায়। দেখো প্রথমে কি হচ্ছে, এই যে তোমার এদিকে তাকাও, অঙ্কুরোদ্গম হলো, অঙ্কুরোদ্গম থেকে চারা গাছ হলো, চারা গাছ থেকে একটা পূর্ণাঙ্গ বড় গাছ হয়ে গেল, সেই গাছে ফুল ধরলো, ফুল থেকে ফল আসলো, ফল থেকে আবার বীজ আসলো, আবার বীজ থেকে অঙ্কুরোদ্গম, এভাবে করে এই সাইকেলটা চলতে থাকবে। চারা গাছ ধীরে ধীরে বড় হয়, পরিণত গাছে ফুল ও ফল ধরে। সকল সপুষ্পক উদ্ভিদের জীবনকালে এই ধাপসমূহ পর্যায়ক্রমে চলতে থাকে। জীবনব্যাপী পর্যায়ক্রমে বা চক্রাকারে চলতে থাকা ধাপসমূহই হলো জীবন চক্র। মরিচ, টমেটো, আম, জাম, কাঁঠাল ইত্যাদি উদ্ভিদের ফুল ও ফল হয় এবং ফলে বীজ থাকে। আচ্ছা, এখন এখানে তোমাকে বলেছে যে জীবন চক্রের ধাপসমূহ চিহ্নিত করি। এটা তো আমরা একটু আগেই ছবি দেখলাম, ছবি দেখে তোমরা কিন্তু বলতে পারবে, তাই না? যেমন এই যে দেখো, অঙ্কুরোদ্গম হলো, এটা বীজ, এটা বড় গাছ, এটা হলো চারা গাছ গেল। এরপরে প্রাণীর জীবন চক্র নিয়ে পড়বো। আমরা উদ্ভিদের জীবন চক্র সম্পর্কে জেনেছি। প্রাণীর জীবনকালে কি একই রকমই ধাপ রয়েছে? কাজ, মুরগির জীবন চক্রের ছবি আঁকা। দেখো, এই যে ডিম ফুটে মুরগি বের হলো, তারপরে সে বাচ্চা মুরগি হলো, তারপরে একদম পরিপূর্ণ মুরগি, এরপরে মুরগি আবার ডিম পারলো, সেই ডিম আবার ফুটে বাচ্চা মুরগি বের হলো। এই জীবন চক্রটাই কিন্তু প্রাণীর ক্ষেত্রে সাধারণত চলছে। আমরা জানলাম ডিম থেকে বাচ্চা হয় এবং বাচ্চাটি ধীরে ধীরে কি হয়? বড় হয়। বড় মুরগি আবার ডিম পাড়ে, এভাবে চক্রটি চলতে থাকে। হাঁস, কবুতর, টিয়া, ময়না, কাক, কোকিল ইত্যাদি পাখিও ডিম পাড়ে। আচ্ছা, এখন কি বলেছে? উদ্ভিদ ও প্রাণীর জীবন চক্রের তুলনা করার জন্য। এই যে দেখো, এই পাশে আছে প্রাণীর জীবন চক্র, এই পাশে আছে উদ্ভিদের জীবন চক্র। ছবি দুটি ভালোভাবে পর্যবেক্ষণ করি। মরিচ গাছের জীবন চক্রের সাথে মুরগির জীবন চক্রের মিল খুঁজে বের করি। কাজটি নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করি। আচ্ছা, তাহলে
এই যে দেখো মরিচ গাছ এবং মুরগি। মরিচ গাছ কি হচ্ছে, বীজ থেকে জন্ম হচ্ছে এবং এরপরে কি হয়, চারা গাছ হয়, এরপরে বড় হয়ে ফুল ও ফল দেয়, জীবন চক্র এরপরে চক্রাকারে চলতে থাকে। আর মুরগির ক্ষেত্রে কি হচ্ছে, ডিম থেকে জন্ম, এরপরে বাচ্চা মুরগি হয়, এরপর বড় হয়ে ডিম পাড়ে, এরপর জীবন চক্র চক্রাকারে চলে। আচ্ছা, এরপরে এখন আমরা সারসংক্ষেপ জানবো। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল জীব একটি নির্দিষ্ট জীবনচক্র অতিক্রম করে। জীবের জন্ম হয়, এরা বৃদ্ধি পায় ও বংশ বিস্তার করে, একসময় এদের মৃত্যু হয়। উদ্ভিদ ও প্রাণীর জীবনচক্রের বিভিন্ন ধাপের মধ্যে মিল রয়েছে, যেমন উদ্ভিদের বীজ এবং মুরগির ডিম। ডিম অথবা বীজ যথাক্রমে মুরগি বা উদ্ভিদের জীবনচক্র শুরুর ধাপ। কিন্তু মানুষ, গরু, ছাগল, কুকুর, বিড়াল এরা কি ডিম পাড়ে? না, এরা ডিম পাড়ে না, তারা সরাসরি বাচ্চা জন্ম দেয়। এই বাচ্চা থেকেই তাদের জীবনচক্র শুরু হয়। তবে বাচ্চা জন্ম দিলেও এদের জীবনে ডিমের ভূমিকা রয়েছে। পরবর্তী শ্রেণীতে আমরা সে সম্পর্কে জানব। এখন আমরা জীবের প্রজনন সম্পর্কে আরো কিছু জানি। আমরা ইতোমধ্যে জীবের জীবনচক্র সম্পর্কে জেনেছি। আমরা দেখেছি জীবন চক্রের কোনো এক পর্যায়ে জীব থেকে অনুরূপ নতুন জীবের সৃষ্টি হয়। নতুন জীব সৃষ্টির এই প্রক্রিয়াকে কি বলছে? প্রজনন বলছে। তাহলে যদি তোমাদেরকে জিজ্ঞেস করে প্রজনন কাকে বলে, এটা লিখে দিলেই হবে। প্রজননের গুরুত্ব। জীব মাত্রই মরণশীল। তার মানে কি, দেখো তুমি দুনিয়াতে এসেছো মানে তোমাকে কিন্তু মারা যেতেই হবে, কিন্তু তোমার থেকে যদি আবার কেউ না আসে তাহলে কি এই জীবন চক্রটা চলতে থাকবে? চলবে না, তখন কিন্তু থেমে যাবে। তাহলে জীব মাত্রই মরণশীল। জীবের শুধু মৃত্যু হলে পৃথিবী থেকে একসময় সকল জীব বিলীন হয়ে যেত, কিন্তু প্রকৃতপক্ষে তা হয় না। একদিকে জীবন চক্রের শেষ পর্যায়ে জীবের যেমন মৃত্যু ঘটে, তেমনি অন্য কোনো পর্যায়ে প্রজননের মাধ্যমে তার মতো আরেকটি জীবের জন্ম হয় এবং এরা সংখ্যায় বাড়ে। প্রজনন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে জীব তার প্রতিরূপ সৃষ্টি করে ভবিষ্যৎ বংশধর রেখে যায়। এভাবেই বছরের পর বছর জীব নিজের পরিবেশে টিকে আছে। তাহলে প্রজননের কাজ কি? যে প্রজনন কি করছে? ভবিষ্যৎ বংশধর রক্ষা করছে। আচ্ছা, এরপর আর কিছু নেই। আমাদের অনুশীলনীতে যাব আমরা। অনুশীলনীতে আমাদের কিছু আছে, যেমন শূন্যস্থান পূরণ, সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। আচ্ছা, তো শূন্যস্থানে যাই, চলো। এই যে জীব মাত্রই ড্যাশ গ্রহণ করে, খাদ্য গ্রহণ করে। এটা পুরোটা চলে আসছে, এটা আসলে পুরোটা হবে না, আমি দেখিয়ে দেই। এটা হবে হলো তোমার খাদ্য তৈরির জন্য উদ্ভিদের ড্যাশ পানি ও বায়ু প্রয়োজন। খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো, পানি ও বায়ু প্রয়োজন। ফুলের উজ্জ্বল অংশ হলো দল বা পাপড়ি। বীজ থেকে নতুন চারা গাছ হয়। এখন আমরা সঠিক উত্তরের চিহ্ন দিব। খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ কি ত্যাগ করে? এই যে আমি একটু আগে কিন্তু বলেছি, যেটা মনে রাখতে হবে। খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ ত্যাগ করছে কি? অক্সিজেন। আচ্ছা, আমরা আবার একটু বইতে জায়গাটা দেখে নেই। বইটা একটু উল্টে গেছে, আমি ঠিক করে দিচ্ছি। জাস্ট একটু বের করে নিই, তারপরে তোমাদেরকে ঠিক করে দেখাচ্ছি। আসলে পিডিএফটা এগুলো তো আসলে এনসিটিভিতে এখন পর্যন্ত ওয়েবসাইটে কিন্তু দেয়নি, সেজন্য আসলে কালেক্টেড জিনিস, তো কালেক্টেড জিনিসগুলো একটু ফল্টি হয় আর কি। এই যে তাহলে এখানে কি বলেছে, যে খাদ্য তৈরির সময় উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড ও পরিবেশ থেকে প্রয়োজনীয় পুষ্টি ও শক্তি পেয়ে থাকে। তার মানে কি, খাদ্য তৈরির সময় সে নিচ্ছে কি? কার্বন ডাই অক্সাইড। আর শ্বাসকার্যের সময় সে কি নিচ্ছে? অক্সিজেন। আর তোমাদের এখানে প্রশ্ন কি বলেছে, যে খাদ্য তৈরির সময় উদ্ভিদ কি ত্যাগ করে? তা খাদ্য তৈরির সময় তো সে কিন্তু নিচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড। তাহলে কি হচ্ছে? সঠিক উত্তর এখানে হবে হলো অক্সিজেন। জীবের শক্তি কোথা থেকে আসে? খাদ্য। আচ্ছা, এরপরে আছে হলো ফুলের কোন অংশ কুঁড়ি অবস্থায় ফুলের অন্যান্য অংশকে রক্ষা করে? সেটা হলো বৃতি। আচ্ছা,
এখন আসছি সত্য মিথ্যাতে। উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করে। হ্যাঁ, সত্যি, সে আলো বাতাসের সাহায্য নিয়ে নিজের খাদ্য নিজেই তৈরি করে। গাছের পাতায় পরাগরেণু উৎপন্ন হয়, এটা মিথ্যা। শ্বাস গ্রহণের সময় উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে, এটা সত্যি। এখন উদ্ভিদের কোন অংশে বীজ থাকে? উদ্ভিদের ফলের ভেতরে বীজ থাকে। ফুলে নিষেক সম্পন্ন হওয়ার পর ফুলের গর্ভাশয়টি ফলে পরিণত হয় এবং গর্ভাশয়ের ভেতরে থাকা ডিম্বক বীজে পরিণত হয়। ফলের অন্তত্বকের ভেতরে বীজ সুরক্ষিতভাবে অবস্থান করে। এই বীজ থেকেই অনুকূল পরিবেশে নতুন উদ্ভিদ জন্মায়। বীজ থেকে চারাগাছ জন্মাতে কি কি প্রয়োজন? বীজ থেকে চারাগাছ জন্মাতে নিচের উপাদানগুলো প্রয়োজন। কি কি? পানি, তাপ, আলো, বাতাস। তাহলে পানি কি করছে? বীজকে নরম করে অঙ্কুরোদ্গমে সাহায্য করে। তাপ বীজের ভিতরে জীবনী শক্তিকে সক্রিয় করে। বাতাস শ্বাসকার্যের জন্য প্রয়োজন। আলো চারাগাছ বড় হয়ে খাদ্য তৈরি করতে সাহায্য করে। এই উপাদানগুলোর কোনো একটি না থাকলে বীজ থেকে চারাগাছ সঠিকভাবে জন্মায় না। আচ্ছা, যে আমি পার্টে রেখে এসেছিলাম যে ফুলের বিভিন্ন অংশের চিত্রসহ বর্ণনা, আমি এটা এখন তোমাদেরকে বোঝাবো, কারণ এটা বোঝাতে একটু তো সময়ই লাগবে। গেল ফুলের প্রধান, আচ্ছা প্রশ্নটা কি ছিল? প্রশ্ন ছিল ফুলের বিভিন্ন অংশের কাজ চিত্রসহ বর্ণনা করো। তাহলে ফুলের প্রধান অংশগুলো কি কি? আচ্ছা, এখানে একটু ভুল রয়ে গেছে। বৃতি, দলমণ্ডল, এখানে হবে হলো পুংস্তবক, আর হবে হলো স্ত্রী স্তবক। আচ্ছা, ফুলের বিভিন্ন অংশ ও তাদের কাজ আমি আগে দেখাই। বৃতি, বৃতি কি বলছে? বৃতি সাধারণত সবুজ রঙের হয় এবং ফুলের সবচেয়ে বাইরের অংশ। এটি কুঁড়ি অবস্থায় ফুলের অন্যান্য অংশকে রোদ, বৃষ্টি ও পোকামাকড় থেকে রক্ষা করে। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে ছবিতে দেখাই। আমি দুটো ছবি যোগ করেছি। এই যে বৃতি হলো এই সবুজ অংশটা। তাহলে এই অংশটা কি করছে? এই অংশটাকে কিন্তু এই অংশ মানে ফুলটা যখন ছোট থাকে, মানে কুঁড়ি অবস্থায় থাকে, তখন সে এই অংশটা কিন্তু রোদ, বৃষ্টি, পোকামাকড় থেকে রক্ষা করছে এবং এটা হলো সবুজ রঙের হয়। এটা সবচেয়ে বাইরের অংশ। এবার আমরা পড়বো দলমণ্ডল। ফুলটা দেখে আমরা আমাদের সাধারণত দূর থেকেই ফুল দেখে আকর্ষণ লাগে কোন পার্টটা দেখে বলো তো? ফুলের পাপড়ির রং দেখে বা পাপড়ির শেপ দেখে, ডিজাইন দেখে, তাই না? কখনো কখনো দেখবা যে কালার ফিউশন থাকে, মানে সাদা গোলাপি মিক্স আপ, একটু বেগুনি মিক্স আপ, তাই না? এরকম সুন্দর সুন্দর। বা তোমরা যদি যে পুতুলিকা ফুলও দেখো, বিভিন্ন রঙের কিন্তু তোমরা পাবে, তাই না? কালারের মধ্যে অনেক ভ্যারিয়েশন আছে। তো আমাদেরকে আসলে কোন ফুলের কোন পার্টটা সবচেয়ে বেশি দূর থেকে আকর্ষণ করছে? এই পাপড়ির পার্টটা, তাই না? তাহলে পাপড়ি বা দল ফুলের রঙিন এবং সুন্দর অংশ। কতগুলো পাপড়ি মিলে কি তৈরি করে? দলমণ্ডল হবে। এটা ভুল এসছে, এটা হবে দল ও ম নয় ডল। দলমণ্ডল গঠন করে। এটি পোকামাকড় ও পশু পাখিকে আকর্ষণ করে এবং পরাগায়নে সাহায্য করে। গেল পুংস্তবক। পুংস্তবকটা কি এবার একটু জানি। এক বা একাধিক পুংকেশর নিয়ে পুংস্তবক গঠিত। আচ্ছা, ছবিটা একটু দেখে আসি চলো। এই যে কি বলেছে? এক বা একাধিক পুংকেশর নিয়ে পুংস্তবক গঠিত। তাহলে এখানে পুংকেশরের ছবি কোনটা? এই যে পরাগধানী আর পরাগদণ্ড। তাহলে এই যে এই পুরোটা মিলালে সেটা হচ্ছে হলো পুংস্তবক। তাহলে এক বা একাধিক পুংকেশর নিয়ে কি তৈরি হচ্ছে? পুংস্তবক। গেল এখন পুংকেশরের দণ্ডের মতো অংশকে পুংদণ্ড এবং শীর্ষের থলির মতো অংশকে পরাগধানী বলে। আচ্ছা, দেখাই আমি তোমাদেরকে। এই যে দেখো, এই যে এই পার্টটা, এটার দেখো একটা স্ট্যান্ডিং স্টিক আছে বা একটা লম্বা দণ্ড আছে, এটাকে বলতেছে হলো পুংদণ্ড। আর হলো তোমার উপরে যে একটা গুলটু একটা অংশ আছে, সেটাকে বলছে হলো পরাগধানী। আচ্ছা, এই পরাগধানীর কাজটা কি? পরাগধানীর মধ্যে কি তৈরি হয়? পরাগরেণু উৎপন্ন হয়। পরাগরেণুর মধ্যে কি থাকে? পুরুষ কোষ থাকে। পোকামাকড় ও পশু পাখির গায়ে লেগে এক ফুলের পরাগরেণু অন্য ফুলের স্ত্রী কেশরের গর্ভমুণ্ডে পতিত হয়। এই প্রক্রিয়াকে পরাগায়ন বলে। আমার মনে হয় তোমরা পুংস্তবক বুঝে গিয়েছ। এখন আমরা বুঝবো স্ত্রী স্তবক। এক বা একাধিক গর্ভপত্র বা স্ত্রী কেশর নিয়ে একটি স্ত্রী স্তবক গঠিত হয়। আচ্ছা, স্ত্রী স্তবকটা তাহলে আমরা একটু দেখে আসি কোনটা। এই যে
তোমার স্ত্রী স্তবক গঠিত হচ্ছে এই যে দেখো 3টা জিনিস নিয়ে, এই পুরোটো জিনিস মিলেই হচ্ছে কিন্তু স্ত্রী স্তবক। এটার মধ্যে 3টা পার্ট থাকছে, একটা হলো তোমার গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড। এই যে এই স্টিকের মতো অংশটা গর্ভদণ্ড, যেটা ওখানে ছেলের ক্ষেত্রে ছিল পরাগদণ্ড। তারপরে এখানে হচ্ছে উপরের যে পার্টটা, উপরে যেটা থাকে সেটা হলো গর্ভমুণ্ড, ওখানে ছিল পরাগধানী। এবং একটা বাড়তি পার্ট আছে যেটা, সেটা হলো গর্ভাশয়। তো চলো ওখানেই যাই, আবার দেখাই। যেমন এই যে গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড। গর্ভাশয়ের ভেতরে ডিম্বক থাকে, ডিম্বক হলো স্ত্রী কোষ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার মনে হয় বইতেও তোমাদের খুব সুন্দর একটা ছবি দেয়া আছে। তারপরেও আমি এখানে আরো 2টা ছবি অ্যাড করেছি, তোমাদের যদি কোনোটা পছন্দ হয় সেটা দেখে তোমরা কিন্তু আঁকতে পারো। তবে এই প্রশ্নটার উত্তরে অবশ্যই তোমাদেরকে ছবি দিতে হবে। বাড়ির পাশের আম গাছ ও তোমার নিজের পোষা বিড়ালটির জীবন চক্রে কোথায় মিল আছে চিত্রসহ ব্যাখ্যা করো। আমি ছবিটা দেইনি, ছবিটা তোমরা ওই যে বই থেকে যেটা সেভাবেই দিতে পারো। যেমন আম গাছের জীবনচক্র, আম গাছে কি হচ্ছে, প্রথমে বীজ, তারপরে চারা গাছ, তারপরে বড় গাছ, তারপরে ফুল ফল বীজ। আর বিড়ালের জীবনচক্রে কি হচ্ছে, বাচ্চা, বড় বিড়াল, বাচ্চা জন্ম, আবার বাচ্চা। এখন জীবনচক্রের মিল কোথায়? আম গাছ ও বিড়াল উভয়ই জন্ম নেয়, ধীরে ধীরে বড় হয়, বংশ বিস্তার করে এবং একসময় মারা যায়। আম গাছের জীবনচক্র শুরু হয় বীজ থেকে, আর বিড়ালের জীবনচক্র শুরু হয় বাচ্চা জন্মের মাধ্যমে। উভয় জীবনচক্রেই জন্ম, বৃদ্ধি, প্রজনন ও মৃত্যু এই ধাপগুলো বিদ্যমান। এ কারণে বলা যায় উদ্ভিদ ও প্রাণীর জীবনচক্রের মধ্যে মৌলিক মিল রয়েছে। তো এটা বই থেকে তোমরা ছবিটা একটু দেখে নিবে, ছবিটা দেখে নিয়ে ওভাবে তোমরা আঁকতে পারবে আশা করি। আচ্ছা বাচ্চারা, আমাদের তো এই অধ্যায়টা হয়ে গেল। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো, আশা করি তোমরা ভালো মতোই বুঝতে পেরেছো। চ্যাপ্টারটা কিন্তু ভীষণ বড়, অনেক অনেক কিছু আছে, অনেক জানার ব্যাপার আছে। আশা করি তোমরা ভিডিওটা যদি পুরোটা মন দিয়ে দেখো তাহলে তোমরা ভালো মতোই বুঝতে পারবে। আর যদি কিছু বুঝতে না পারো আমাকে জানাবে, আমি চেষ্টা করবো আবার নতুন করে তোমাদেরকে বুঝিয়ে দিতে। তো ছোট্ট বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আর এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি তারা এরকম ভিডিওর রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।